রুমে ঢুকে ফুরফুরে মেজাজে ব্যাগ থেকে জামা কাপড় বের করে গুছিয়ে রাখছি। ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালাম। বহুদিন পর নিজের হাসি খুশি চেহারাখানা দেখতে ভাঙাচোরা আয়নাটায় নিজের মুখটাকেও কয়েক খণ্ড মনে হলো। আশ্চর্য, এখনও নতুন আয়না লাগানো হয়নি কেন? মিরাজ ভাইকে ডেকে বললাম, এক্ষুনি আমার জন্য একটা ড্রেসিং টেবিল নিয়ে আসবেন, খুব সুন্দর ডিজাইনের, আর এটা রুম থেকে বের করুন। মিরাজ ভাই বললেন, জি আপা। বাসার বাজার সদাই করা, নিশাত ওদের স্কুলে আনা নেওয়া করা, বড় মামার মাথা মালিশ করে দেয়া, পাকা চুল বেছে দেয়া, এ জাতীয় টুকটাক কাজকর্ম করে মিরাজ ভাই। কথা বলা ব্যাপারটা খুবই মূল্যবান জিনিস তার কাছে। অপ্রয়োজনে একটা শব্দ খরচ করে না, সবসময় মেপে মেপে কথা বলে। তার মতে যে যত কম কথা বলে তার ভুলও তত কম হয়। তিনি নির্ভুল ভালো মানুষ হতে চায়। ভালো মানুষও বটে, সব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। মিরাজ ভাই ভাঙা ড্রেসিং টেবিলটা রুম থেকে বের করে নিয়ে গেলেন। আমি খাটের উপর পা দুলিয়ে বসে গুনগুন শব্দে ঠোঁট নাড়াচ্ছি। আমার এত খুশি খুশি লাগছে কেন? সীমান্ত ভাই প্রতারিত হচ্ছে সেজন্য? কি দরিদ্র আত্মা আমার! কাউকে প্রতারিত হতে দেখে সুখের জোয়ারে ভেসে যাচ্ছি। আমি তাকে পছন্দ করি, ব্যাপারটা আঁচ করতে পেরে তিনি খুব সুন্দরভাবে আমাকে বারণ করে দিয়েছেন। আমার এত বাড়াবাড়ি পাগলামির বিপরীতে না আমাকে অপমান করেছে, না কোনো চিৎকার চেঁচামেচি। এমনকি সুরভি আপার কাছেও বলেনি আমার কোনো ব্যাপার। কারো কাছে আমাকে ছোট করেনি। আমার সাথে স্বাভাবিক আচরণ করেছে, কখনো কোনোভাবে আমাকে অস্বস্তিতে ফেলেনি। যে মানুষটা আমার প্রতি এত সদয় থেকেছেন, আমি কেন তার খারাপ কামনা করছি? হুট করে তার প্রেমে পড়ে গেলাম। তাকে পাওয়ার জন্য উতলা হয়ে উঠলাম। কিন্তু সে তো অন্য কাউকে ভালোবাসতেই পারে। তার দীর্ঘদিনের প্রেম থাকতে পারে। সেই প্রেম প্রেমিকা সব কিছু ফেলে সে আমার কাছে চলে আসবে, এমন অন্যায় আশা করে আমি নিজেকে নিজে কষ্ট দিয়েছি। এখানে সীমান্ত ভাইয়ের কী অপরাধ? কেন তাকে প্রতারিত হতে দেখে এত আনন্দ পাচ্ছি? তার প্রতি তো আমার দয়া হওয়া উচিত, খারাপ লাগা উচিত। প্রথম প্রেম ভাঙার পর যে মানুষটা দীর্ঘ সময় নিঃসঙ্গ ছিলেন, সে নিশ্চয়ই জেনে শুনে দ্বিতীয়বার সুরভি আপার মতো একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি। শুধু সীমান্ত ভাই কেন, সুরভি আপার বাবা মাও, এমনকি এ বাসার কেউই জানে না সুরভি আপার এই দুশ্চরিত্র স্বভাবের কথা। সকলের সামনে কি নিখুঁত ভালো মানুষ সেজে থাকে? আমারও তো দরকার পড়েনি এগুলো কাউকে বলতে যাব। যা ইচ্ছে করুক, চুলে যাক। তবে সীমান্ত ভাইয়ের মতো মানুষকে ফাঁদে না ফেললেই পারত। বেচারা ভদ্রলোক। অনেকক্ষণ যাবত সুরভি আপা আমার দরজার আশেপাশে দাঁড়িয়ে আছে। কয়েকবার উকি দিলেন। আমার সামনে আসার সাহস সঞ্চয় করতে বেগ পোহাতে হচ্ছে বেচারিকে। আদর্শ অবস্থায় কোলের ওপর ল্যাপটপটা রেখে মুভি দেখছি গভীর মনোযোগ দিয়ে। হিন্দি মুভি। লজ্জার সংকোচ কাটিয়ে সুরভি আপা এসে আমার পাশে বসলেন। তাকে দেখে মুভি বন্ধ করে ল্যাপটপটা টেবিলের উপর রেখে দিলাম। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলাম, কি ব্যাপার সুরভি আপা? তাকে খুব চিন্তিত দেখালো। উত্তর না দিয়ে শুকনো মুখে বসে রইলেন অনেকক্ষণ। তারপর জড়তা ভরা গলায় বললেন, বাসার কাউকে কিছু বলেছিস? আমি কিছু না বোঝার ভান করে বলি, কোন ব্যাপারে? নাদিমের ব্যাপারে। আজকে যে নাদিম ভাইয়ের সঙ্গে হোটেলে গিয়েছ সেই ব্যাপারে। সুরভি আপার মুখটা আরও শুকনো বিব্রত দেখালো। তিনি আমাকে জানালেন, নাদিমের সঙ্গে আমার এখন আর কোনো সম্পর্ক নেই। আশ্চর্য, এসব কথা আমাকে বলতে এসেছো কেন? এসব জেনে আমি কি করব? তোকে বলা দরকার, নয়তো তুই আমাকে ভুল বুঝবি। সুরভি আপার চিন্তার কারণটা তো আমার অজানা নয়। তার ধারণা সীমান্ত ভাইকে আমি পছন্দ করি। যখন সীমান্ত ভাইয়ের সাথে প্রেমের ব্যাপারটা জেনে যাব, তখন এসব ব্যাপার বলে দেব। সে তো আমি কবে থেকেই জানি। আবার ঝগড়াঝাটি হলে বাসায় বলে দেওয়ার ভয়ও তটস্থ। এসব জানলে বড় মামা কেটে টুকরো টুকরো করে ফেলবে তাকে। নাদিমের সাথে আমার সম্পর্ক অনেক আগেই শেষ। সুরভি আপা আবার বললেন কথাটা। আমি রেগে জিজ্ঞেস করলাম, তাহলে তার সাথে হোটেলে কি কাজ? সম্পর্ক শেষ সেই উপলক্ষে শোকসভার আয়োজন করতে গিয়েছিলে? তোমার যেখানে ইচ্ছা যাও, যে কটা ইচ্ছে প্রেম করো, উস্থিনে যাও, আমার কিছু এসে যায় না। দরকার হলে বলো, আমি তোমাকে প্রেম করার জন্য আরও ছেলে খুঁজে দেব। এত কঠোর অপমানসূচক কথাও সুরভি আপার কোনো হেলদোল নেই। তিনি নির্লিপ্তভাবে বলে চললেন, কিন্তু নাদিম আমাকে ব্ল্যাকমেল করছে, প্রতিনিয়ত জোর করছে। ওর কাছে আমার কিছু ছবি আছে,
ওগুলো দিয়ে ভয় দেখাচ্ছে। নিজের ছবি নিজে দেখে ভয় পাও? দিয়েছো কেন ওরকম ছবি? লাজ লজ্জা নেই? এসব আর মুখ খুলে বলছো? সি, আর কি কি জঘন্য কাজ করেছো তুমি জানো? অসহায় চেহারায় সুরভি আপা বসে রইলেন। আমার কথার প্রত্যুত্তর করলেন না। চোখে মুখে দুশ্চিন্তা। এ দৃশ্য দেখতে মন্দ লাগছে না। ইচ্ছে করছে ভিডিও করে সীমান্ত ভাইকে দেখাতে। আগে থেকে রুমে গোপন ক্যামেরা লাগিয়ে রাখা উচিত ছিল। খুব বড় ভুল করে ফেললাম। সুরভি আপা আমার হাত ধরে ভীষণ অনুরোধ করে ভেজা গলায় বললেন, এসব কারো কাছে কখনো বলিস না জেনিত। আমার এই অনুরোধটুকু রাখিস। এগুলো জানাজানি হলে আমি মুখ দেখাতে পারবো না। হোটেলে যাওয়ার ব্যাপারটা দেখে ফেলায় বড্ড বেকায়দায় পড়েছেন। সবচেয়ে বড় ভয় সীমান্ত ভাইকে বলে দেব, সেটাই বোধ হয়। সেজন্যই আমার প্রতি এত বেকুল মিনতি। এসব সীমান্ত ভাইকে বলার ইচ্ছা আপাতত আমার নেই। আমি বিরক্তি হয়ে বললাম, তোমাকে তো সবাই খুব ভালো মেয়েই জানে। কি নিরহ ভদ্র। তোমার সম্পর্কে কেউ এগুলো চিন্তাই করবে না। তুমি কেন সবাইকে ঠকাচ্ছ? আমি কাউকে কিছু বলতে যাব না, তুমি যাও আমার রুম থেকে। এসব শুনলে আমার ভালো লাগছে না। সুরভি আপা উঠে দরজার কাছ পর্যন্ত গেলেন। কি মনে করে আবার ফিরে আসলেন। আরও কিছু বলার বাকি আছে বোধ হয়। এসেই ঝরঝর করে কেঁদে ফেললেন। আমার অসহ্য লাগছে। তিনি চোখ মুছতে মুছতে বললেন, আমি খুব বিপদে পড়েছি। ভালো হয়েছে, আরও বিপদে পড়া উচিত। বিপদে পড়ার মতো কাজ করলে পড়বে না। নাদিম ভাইকে ছেড়ে কার গলায় ঝুলেছ আবার? নিজের ভালো চাও তো তার কাছে ফিরে যাও। নাদিম ভাইকে বখাটে গুণটা তা তো জানোই। তার সাথে চালাকি করলে মেরে গুম করে দেবে। না মারলেও তোমার মান সম্মান ধূলিসাৎ করে দিবে। কাউকে মুখ দেখাতেও পারবে না। আত্মহত্যা করতে হবে। সুরভি আপা খুব ঘাবড়ে গেলেন। তার চেহারাটা ফ্যাকাশে ম্লান হয়ে গেল। এই ঘটনার পর সুরভি আপা আর আমার সামনে পড়েনি। এক বাসায় থাকলেও 15 দিনে একবার তার দেখা পাই না। সীমান্ত ভাইয়ের মতো ভদ্র নিরীহ মানুষের তিনি কি দুর্দশা করেছেন তাও জানি না। নাদিম ভাইয়ের ব্যাপারটা নিয়েও আর কিছু কানে আসেনি। মানতেই হবে সুরভি আপা দারুণ বুদ্ধিমতী, নয়তো এসব কীভাবে সামলাচ্ছেন। সুরভি আপার খোঁজ নেওয়ার জন্য তার রুমে গেলাম। দেখে আসি একটু তার বিপদ কেটেছে কিনা। রুম খোলা, তাকে কোথাও দেখছি না। টেবিলের ওপর অনেকগুলো গোলাপ ফুল রাখা আর চকচকে একটা রিং, বোধহয় হীরার। সাথে একটা ছোট চিরকুটো আছে, তাতে লেখা, আমার প্রথম বেতনের পুরো টাকাটা খরচ করেছি বাবা মা নীরা আপু আর তোমার জন্য। তুমি আমার জীবনে খুব বেশি স্পেশাল সুরভি। আমি তোমাকে ভালো রাখবো। উইল ইউ ম্যারি মি? আন্টি আমাকে বলেছিলেন সীমান্ত ভাইয়ের চাকরি হয়েছে। কতবার তাদের বাসায় যেতে বলেছেন মিষ্টি খেতে। আমি যাইনি। হঠাৎ টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চিঠির ওপর। আমি চমকে গিয়ে চোখে হাত দেই। আশ্চর্য, আমি নিজের অজান্তেই কাঁদছি। দ্রুত চিঠিটা হাত থেকে রেখে বেরিয়ে গেলাম রুম থেকে। আমার খুব বেশি কষ্ট হচ্ছে। চিঠির জবাবে সুরভি আপা কি লিখেছেন জানি না, তবে চিঠিটা দেখার পর এক মুহূর্ত আমি শান্তি পাইনি। অসহ্য যন্ত্রণায় ছটফট করছি। আমার হিংসা হচ্ছে। হিংসায় আমি জ্বলে পুড়ে যাচ্ছি। সুরভি আপার মতো মেয়ে কি কারো এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য? এই ভালোবাসার কদর কি সে বুঝবে? কতদিন সীমান্ত ভাইকে দেখি না, তাকে দেখার তৃষ্ণায় আমার মন প্রাণ শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। আগের মতো তাকে দেখতে ছুটে যায়নি, শক্ত হয়ে বসেছিলাম। কয়টা দিন আবার অস্থিরভাবে কাটল। সুরভি আপার জন্মদিন কাল, সেই উপলক্ষে পুরো বাড়ি জুড়ে হইচই শুরু হলো আজ থেকেই। কিন্তু আমার মন ভালো লাগছে না, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। রাত তখন 12টা ছুঁই। সীমান্ত ভাইকে দেখলাম তাদের বাসা থেকে বের হয়ে আমাদের বাসার গেটের সামনে আসতে। সুরভি আপাকে উইশ করতে এসেছে সামনাসামনি বোধ হয়। তাকে বাসা থেকে বের হয়ে গেটের সামনে যাওয়ার জন্য বলছে। আমি চুপচাপ দাঁড়িয়ে এসব কিছু দেখছি আর দীর্ঘ নিঃশ্বাস ফেলছি। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু একটু পরে দেখলাম আরেকজনও গেটের সামনে ঘুরঘুর করছে। আমার চিনতে অসুবিধা হলো না, তিনি নাদিম ভাই। সেও নিশ্চয়ই উইশ করতে এসেছে। সুরভি আপার অবস্থা কী হয়েছে তা জানি না, কিন্তু এই ভয়াবহ দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সীমান্ত ভাই রাস্তার এপাশে আর নাদিম ভাই রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। ও মাই গড, এর পরবর্তী দৃশ্য কী হবে তা দেখার জন্য তীব্র উত্তেজনায় হাঁসফাঁস করছি। সুরভি আপা কিভাবে সামলাবেন এই পরিস্থিতি? সুরভি আপা জানালার পর্দাটা সরিয়ে গেটের দিকে উকি দিলেন।
দুই প্রেমিককে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখের করুণ অবস্থা হয়ে গেল। সুরভি আপার ফোনটাও বারবার বেজে চলেছে। দুজনেই ফোন করছে বোধহয়। বেচারি কঠিন বিপদে পড়ে গেল। আহারে, দুঃখ হচ্ছে তার জন্য। এমন কঠিন বিপদ কার যেন না আসে। এরপর কোনো সারা শব্দ পেলাম না। সুরভি আপা গুম হয়ে রইলেন। না তিনি রুম থেকে বের হলেন না, না গেটের সামনে গেলেন। দুজনকে একসাথে দেখে ভয়ে ত্রাসে জ্ঞান হারিয়ে ফেলেননি তো? আমি নিঃশব্দে তার রুমের দিকে গেলাম। লুকিয়ে উকি দিলাম জানালার ফাঁক দিয়ে। দেখলাম তিনি খাটের ওপর শক্ত হয়ে হতভম্ব মুখে বসে আছে। কিছুক্ষণ পরপর অস্থিরভাবে খাট থেকে নেমে গেটের দিকে তাকাচ্ছেন। আমি নীরব দর্শক। ঘুরে ঘুরে এই পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি। আবার বারান্দায় গেলাম গেটের সামনের অবস্থা দেখতে। দেখলাম গেটের অবস্থা আগের মতোই। দুইজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে এখনও। কেউ কাউকে খেয়াল করছে না। খুব হতাশ হলাম আমি। এতক্ষণ ধরে কল্পনা করছি সুরভি আপা গেটের সামনে যাবে, তাকে নিয়ে দুজনের মাঝে টানাটানি লেগে যাবে, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। আশেপাশের লোক জড়ো হয়ে যাবে। বড় মামা হুঙ্কার দিয়ে ছুরি নিয়ে বের হবেন, মেরে সুরভি আপার পিঠের সামনে তুলে ফেলবেন। সুরভি আপা আজীবনের মতো প্রেমের নাম ভুলে যাবে। সীমান্ত ভাই আবার প্রেমে ব্যর্থ হয়ে ভেঙে পড়বেন। আমি তাকে সান্ত্বনা দেব, কিন্তু সে সব কিছুই হচ্ছে না। ধুর, বিরক্তিতে আমি চোখ মুখ কুঁচকে ফেললাম। সুরভি আপার রুম থেকে কথার আওয়াজ পেলাম। এতক্ষণে মুখ খুলল তবে। আমি এবার ছুটে সেদিকে গেলাম শুনতে। এই দারুণ কাহিনীর কোনো অংশ মিস করা যাবে না। সুরভি আপা খুব অনুনয় করে ফোনে বলছে, এখন চলে যাও প্লিজ, সকালে দেখা করব। আমি এখন কিছুতে বাসা থেকে বের হতে পারবো না, কোনোভাবেই না। আব্বা সজাগ এখনই গেটের সামনে থেকে যাও, আর এক মুহূর্ত ওখানে থেকো না। কাকে বলছে? সীমান্ত ভাইকে নাকি নাদিম ভাইকে? দেখলাম সীমান্ত ভাইয়ের কানের কাছে ফোন ধরা। তিনি ওপাশ থেকে কি বললেন তা শুনতে পেলাম না। এপাশ থেকে সুরভি আপা অধৈর্য হয়ে উত্তর দিলেন, তুমি বুঝতে পারছো না কেন ব্যাপারটা? যেতে পারবো না আমি এখন গেটের সামনে। কতবার বলবো তোমাকে? আর রাত 12টায় উইশ করতে হবে এমন কোনো কথা আছে? আর উইশ তো ফোনে করা যায়, মেসেজ করা যায়। তাতেও যদি তোমার না হয় তো ছাদে আসো। বললাম তো আব্বা সজাগ। প্লিজ সীমান্ত, বোঝার চেষ্টা করো তো, ভালো লাগছে না আমার। এই বলে সুরভি আপা ভীষণ রেগে ফোন রেখে দিলেন। রাগ করার মতোই ব্যাপার, দুজনকে কেন একসাথে আসতে হবে? এরপর দেখলাম তিনি ব্যস্ত হয়ে আবার ফোনটা হাতে নিলেন। খুব সম্ভবত নাদিম ভাইয়ের কাছে কল দিয়েছে। কল ধরতে চেয়েছি। বললেন, আমাদের গেটের সামনে তোর কী কাজ এত রাতে? ভালো করে বলছি এখান থেকে চলে যা, নয়তো আব্বাকে ডাকবো। নিজেকে কী ভাবিস তুই? যা ইচ্ছে তাই করবি আর আমি সহ্য করব? অনেক সহ্য করেছি, বলছি তো তোর সাথে আমার আর সম্পর্ক রাখবো না। এসব কথার উত্তরে নাদিম ভাই বোধহয় আবার সেই ছবিটবির কথা বলে ব্ল্যাকমেল করলেন। সুরভি আপার খ্যাপাটে মুখটা মুহূর্তে নত হয়ে গেল। খুব হতাশ আর চিন্তিত দেখালো তাকে। সুরভি আপার আদেশ মতো সীমান্ত ভাই গেটের সামনে থেকে চলে যাচ্ছিল। আমি আহত মনে তাকিয়ে থাকলাম। এটা কিছু হলো? কত আশা নিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব কষ্ট পেলাম। শেষমেশ কিছুই হলো না। সীমান্ত ভাই তাদের বাসার গেটের সামনে যেতে হঠাৎ নাদিম ভাই উচ্চস্বরে ডেকে উঠল, সুরভি, ফোন কেটে দিচ্ছ কেন? নিচে নামো, নয়তো খারাপ হবে। বলছি কিন্তু খারাপ হবে খুব। আওয়াজটা শুনে সীমান্ত ভাই আশেপাশে তাকালেন। এত দূর থেকে তার অভিব্যক্তি স্পষ্ট দেখতে না পেলেও তিনি যে খুব বিস্মিত হয়েছেন এইটুকু অনুমান করতে পারলাম। আবার আমাদের গেটের দিকে এগিয়ে আসতে লাগলেন। আমার হতাশা দূর হলো, আনন্দে লাফিয়ে উঠলাম। সুরভি আপা থ হয়ে গেলেন। তিনি হয়তো ভেবেছিলেন সীমান্ত ভাই এতক্ষণে বাসায় চলে গেছে। তাকে গেটের সামনে এগিয়ে আসতে দেখে সুরভি আপার চোখ মুখ শুকিয়ে গেল। তিনি হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়। গেটের সামনের পরিস্থিতিটা সামলাতে বাধ্য হয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। এতক্ষণে একটা সাহসী কাজ করলো, টানটান উত্তেজনা। এখানে দাঁড়িয়ে কিছু শোনা যাবে না, আমাকেও গেটের কাছে যেতে হবে। আমি পা টিপে টিপে অতি সতর্কতার সাথে নামি একটু আড়ালে গিয়ে দাঁড়াই। আমাকে দেখলে দেখুক, তাতে আমার কিছু যায় আসে না, উল্টো তাদেরই লজ্জা। সীমান্ত ভাই ছুটে এসে ক্ষিপ্ত মেজাজে নাদিম ভাইকে জিজ্ঞেস করলেন, কে আপনি? এখানে এত রাতে কী কাজ? সুরভিকে ডেকে ডেকে কি বলছিলেন? সুরভি আপা এর ভিতর উপস্থিত হলেন সেখানে। তার অবস্থা খুব খারাপ। নাদিম ভাই দ্বিগুণ ক্ষেপে সীমান্ত ভাইকে বলে, তুই শালাকে, তোর এখানে কী কাজ? আমি সুরভিকে কি বলেছি তার জন্য তুই কি করবি?
যা এখান থেকে কেটে পড়। সীমান্ত ভাই সুরভি আপার দিকে তাকায়, রাগ চেপে জিজ্ঞেস করে, এই বখাটেটাকে তোমার বাসার সামনে কি করে? তুমি চিনো একে? সুরভি আপার মুখ থেকে কথা বের হচ্ছে না, নাদিম ভাই সীমান্ত ভাইয়ের দিকে তেড়ে আসলো। কি বললি তুই? কাকে বখাটে বললি? বলেই সীমান্ত ভাইয়ের শার্টের কলার চেপে ধরল। সীমান্ত ভাই রাগে ফেটে পড়ে কষিয়াক চর মেরে ঘুরিয়ে ফেলল তাকে। চর খেয়ে নাদিম ভাই বোধহয় তবদা খেয়ে গেলেন। স্থান কাল ভুলে সীমান্ত ভাই চেঁচিয়ে উঠে সুরভি আপাকে জিজ্ঞেস করলেন, কে এই ছেলেটা বলো? কথা বলছো না কেন তুমি? সুরভি আপা কাঁপা কাঁপা গলায় বললেন, কাল তোমাকে সব বলবো, তুমি এখন এখান থেকে চলে যাও, দয়া করে আর কোনো ঝামেলা করো না। সীমান্ত ভাই আগের চেয়ে আরও জোরে জোরে চেঁচিয়ে উঠল, আমি ঝামেলা করেছি? কাল কেন? এখন বলতে কি সমস্যা তোমার? এরকম অদ্ভুত আচরণ করছো কেন তুমি? এই ছেলেটার সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল বা আছে? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা উত্তর দাও আমাকে। সুরভি আপা পারলে এখন হায় মিলিয়ে যায়, কিন্তু সে সুযোগ নেই। সীমান্ত ভাই তাকে বেশ শক্ত করে ধরেছে। কি চমৎকার দৃশ্য! সুরভি আপার গলা থেকে কথা বের হচ্ছে না, খুব কষ্টে থেমে থেমে বলল, ওর সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। আগে ছিল, কিন্তু ও এখন আমার পিছনে পড়ে আছে, প্রতিনিয়ত বিরক্ত করছে আমাকে। আমি তোমাকে সব বলবো, আর চেঁচামেচি করো না, বাসার মানুষ টের পেয়ে যাবে। চর খেয়ে নাদিম ভাই এতক্ষণ তবদা খেয়েছিল, তার তবদা কেটেছে। তিনি আবার সীমান্ত ভাইয়ের দিকে তেড়ে আসলেন। এবার সীমান্ত ভাই তার নাক বরাবর ঘুষি মারলেন। নাক থেকে গলগল করে রক্ত বেরোতে শুরু করলো। মনে হচ্ছে তামিল অ্যাকশন মুভি দেখছি। নাদিম ভাই নাক চেপে ধরে রাস্তায় বসে পড়লেন। সীমান্ত ভাই তার কলার ধরে টেনে তুলল। তোকে ভালোভাবে জিজ্ঞেস করেছিলাম না আমি প্রথমে? তুই নিজেই ঝামেলা শুরু করলি। একদম মেরে পুঁতে রাখবো। বল, এখন কি সমস্যা তোর? কেন চিৎকার চেঁচামেচি করছিলি? নাদিম ভাই খানিকটা চুপসে গেল। সীমান্ত ভাইয়ের দিকে ফের তেড়ে যাওয়ার সাহস করল না। আমি তো তাকে বিশাল বড় মাপের গুন্ডা ভেবেছিলাম। এ তো দেখি সীমান্ত ভাইয়ের চর খেয়ে আর ঘুষিতেই কাত। সীমান্ত ভাইয়ের সাথে কুলাতে না পেরে কয়েক পায়ে গিয়ে সুরভি আপার সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো। সুরভি আপা ভয়ে ভয়ে পিছনে সরতে লাগলো। সীমান্ত ভাই আবার নাদিম ভাইয়ের শার্টের কলার চেপে ধরল। ওর দিকে যাচ্ছিস কেন? যা বলার আমাকে বল। নাদিম ভাই সুরভি আপার দিকে তাকিয়ে কুৎসিত ভাষায় একটা গালি দিয়ে বলল, এটাকে নতুন জোগাড় করেছিস না? তোর এমন অবস্থা করব আমি, মানুষকে মুখ দেখাতে পারবি না। তোর চেহারা আমি অ্যাসিড দিয়ে ঝলসে দেব, তোর মান সম্মান সব শেষ করে দেব। একটু দম ফেলে আবার বলল, আমার সাথে কোনো সম্পর্ক নেই তাই না? দেখাবো সব। নাদিম ভাই প্যান্টের পকেট হাতড়ে মোবাইল বের করার চেষ্টা করছেন। বেচারা মোবাইল বের করার সুযোগও পেল না। এই হট্টগোল শুনে বাসার সবাই ঘুম ভেঙে গেছে। সবাই গেটের দিকে হন্তদন্ত হয়ে ছুটে আসছেন। এটা টের পেয়ে সীমান্ত ভাই আর নাদিম ভাই দুজনে দুই দিক দিয়ে চলে গেলেন। আড়ালে লুকিয়ে থাকা আমি টুপ করে বাসার সবার ভিড়ে ঢুকে পড়লাম। শুধু সুরভি আপা গেটের সামনে বিধ্বস্তভাবে দাঁড়িয়ে আছেন। বড় মামা কোনো কিছু জিজ্ঞেস না করে এসেই তার গালে থাপ্পড় বসালেন। সবাই মিলে বড় মামাকে আটকালেন অনেক কষ্টে। এরপর সুরভি আপাকে বাসায় নিয়ে আসলো। বাসার ভয়াবহ অবস্থা, সকলে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। মেজো মামা প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করলেন, এত রাতে গেটের বাইরে কি করছিলি ছেলেদের সাথে? ছেলেগুলো কারা? চিৎকার চেঁচামেচি করছিল তোমার সাথে? গালিগালাজ করছিল? সুরভি আপা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওরা আমাকে বিরক্ত করে সব সময়। ওদের আমি ভালোভাবে চিনিও না। আজকে আমার জন্মদিন ছিল, তাই গেটের সামনে এসে আমার নাম ধরে ডাকাডাকি করছিল। আমার খুব রাগ হয়েছিল, ওদের সাথে ওখানে যাই। কেঁদে কুটে সুরভি আপা চোখ ফুলিয়ে ফেললেন। সবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। এসব ড্রামা আর দেখতে ইচ্ছে করছে না আমার। আমি হাই তুলতে তুলতে রুমের দিকে চলে যাই। কি দেখলাম! ফোনে ভিডিও করে রাখা উচিত ছিল, মাঝে মধ্যে দেখে মনটা চাঙ্গা করতে পারতাম। ঘুমানোর আগে ফোনটা হাতে নিয়ে সুরভি আপা আর সীমান্ত ভাইয়ের মোবাইলের মেসেজ দিলাম, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিমস। নাদিম ভাইয়ের নাম্বার থাকলে তাকেও পাঠিয়ে দিতাম। সবাই আজ খুব কষ্ট পেয়েছে, তাদেরকে একটু ভালো উইশ করা উচিত। রাতে আমার ঘুম ভালো হলো। সকালে দ্রুত বিছানা ছাড়লাম, কোচিংয়ে যেতে হবে। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখলাম নাস্তা রেডি হয়নি। বাসার পরিবেশ এখনও থমথমে। রাতের ঘটনার প্রভাব এসব। আজও তো সুরভি আপার জন্মদিনের অনুষ্ঠান, তা নিয়েও কোনো সারা শব্দ পাচ্ছি না। সুরভি আপার কি অবস্থা? রাতে তো কেঁদে কুটে চোখ ফুলিয়ে ফেলেছিল।
তবুও কি কেউ তার কথা বিশ্বাস করেনি? পাক্কা অভিনেত্রী একেবারে। আমি সুরভি আপার রুমের দিকে যাই। রুম ভেতর থেকে আটকানো। আমি কয়েকবার ঠক শব্দ করলাম, কোনো আওয়াজ করলো না। তিনি তো এতবেলা পর্যন্ত ঘুমায় না কখনো। আজ বোধহয় দুঃখে অপমানে রুম থেকে বের হবে না। ক্ষুধায় পেট মোড়াচ্ছে। আমি নিজের নাস্তা তৈরি করে নিলাম। দুধ চা আর তেলে ভাজা পরোটা খেতে দারুণ লাগে। খেয়ে দিয়ে বাসা থেকে বের হই। আন্টি ব্যালকনিতে দাঁড়িয়ে ডাক দিলেন আমাকে। ভালো হলো, এই সুযোগে একবার সীমান্ত ভাইয়ের অবস্থাটা দেখে আসা যাবে। আমি বাসায় যেতে আন্টি খুব অভিযোগ করে বললেন, এখন তো আমাদের বাসায় আসিসই না, আগে দিনে কয়েকবার আসতি, কত গল্প করতি, আজকাল তো তোর দেখা পাওয়াই মুশকিল। কি হয়েছে বলতো, থাকিস কোথায়? আমি হেসে বলি, সামনে পরীক্ষা, পড়ালেখা নিয়ে ব্যস্ত আছি, সময় পাচ্ছি না। সময় করে একদিন তোমাকে ঘুরতে নিয়ে যাব, রাগ করো না। আচ্ছা, করলাম না রাগ, বস তুই, কথা আছে তোর সাথে। আমি একটু সীমান্তকে ঘুম থেকে ডেকে তুলি। নবাব পুত্রের এখনও ঘুম ভাঙেনি, ওদিকে অফিসের সময় হয়ে যাচ্ছে। আমি বসলাম, কাজের মেয়েটা এসে নাস্তা দিয়ে গেল, ভরা পেট, তাই খেতে পারলাম না। আগে এ বাসায় কাজের মানুষ ছিল না, সব আন্টি সামলাতেন। সীমান্ত ভাইয়ের চাকরি হওয়ার পর মানুষ রেখেছেন আন্টির শান্তির জন্য। আন্টি সীমান্ত ভাইকে ডেকে আমার কাছে আসলেন, হাতে আচারের বয়াম। আমাকে নিয়ে বললেন, তুই তো চালতার আচার পছন্দ করিস, তোর জন্য বানিয়ে রেখেছি সেই কবে। আমি একটু মুখে দিয়ে বললাম, ভালো হয়েছে অনেক, এখন কোচিংয়ে যাচ্ছি, পরে নেব, রেখে দাও। আন্টি বয়ামটা রেখে এসে জিজ্ঞেস করলেন, কালকে রাতে তোদের বাসায় কী হয়েছিল? অত রাতে খুব চেঁচামেচি শুনলাম, কারো কিছু হয়েছে? আন্টিকে সত্যিটা বলা যাবে না, তাহলে সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। কি দরকার অশান্তি সৃষ্টি করার? বললাম, কী হয়েছে আমিও ঠিক জানি না, রাতে ঘুমিয়েছিলাম, সকালে ভাষা ভাষা শুনলাম সুরভি আবার জন্মদিন, সেজন্য তাকে উইশ করতে কয়েকটা ছেলেপেলে গেটের সামনে এসে নাকি ডাকাডাকি করছিল। এই সেই নিয়ে ঝামেলা হলো। আন্টি রাগি মুখে বললেন, আজকালকার ছেলেপুলে এত বেয়াদব, থাপড়ে গাল লাল করে দেওয়া উচিত, অভদ্রের দল। এর ভিতর সীমান্ত ভাইয়ের দেখা মিলল। সদ্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে এদিকে আসছেন। চোখ দুটো লাল হয়ে আছে, রাতে বোধহয় ঘুম হয়নি ঠিকঠাক। ঘুম না হওয়া স্বাভাবিক, যা ঝামেলা হলো। আমার সাথে দেখা হলে কথাবার্তা বলে সাধারণত। আজ কিছু বললেন না, গম্ভীর মুখে খাবার টেবিলে বসলেন। মা, নাস্তা দাও। আন্টি উঠে গিয়ে তাকে নাস্তা দিতে দিতে বললেন, কালকে রাতে জেনিতদের বাসায় কি হয়েছে শুনেছিস? না, শুনিনি, শুনতে ইচ্ছে করছে না, দ্রুত বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আশ্চর্য, এরকম বাদরের মতো মুখ করে কথাবার্তা বলছিস কেন? সকালবেলা ঘুম থেকে উঠেই খিটখিট করছিস। সীমান্ত ভাই নরম গলায় বলার চেষ্টা করলো, আচ্ছা ভুল হয়েছে, সরি, চেঁচামেচি করো না, ভালো লাগছে না। আন্টি সীমান্ত ভাইয়ের সরি গ্রাহ্য না করে আমার পাশে এসে বসলেন। রাতের ঘটনা শোনার জন্য খুব আগ্রহ নিয়ে আবার জিজ্ঞেস করলেন, তোর মামা ছেলেগুলোকে কিছু বলেনি? পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া উচিত ছিল, কত বড় দুঃসাহস। আমার খুব হাসি পাচ্ছে। আমি হাসতে হাসতে বললাম, মামা যেতে যেতে পালিয়েছে, ধরতে পারলে একেবারে পঙ্গু হাসপাতালে ভর্তি করিয়ে দিত। সীমান্ত ভাই খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে রইলেন। এসব কথা হজম করতে বেচারার খুব কষ্ট হচ্ছে। তার মেজাজটা আরও বিগড়ে দিতে আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি। আন্টি চিন্তিত গলায় বললেন, আচ্ছা জেনিত, এতগুলো ছেলে একসাথে কেন এসেছে উইশ করতে? কার সাথে প্রেম ট্রেম থাকলে তো একজন আসবে, তাই না? সুরভি আপাতত খুব সুন্দরী, এলাকার সব ছেলেরা তার উপর ফিদা। হতে পারে সেজন্য এতজন একসাথে এসেছে উইশ করতে। আবার হতে পারে একসাথে অনেক প্রেম করছেন তিনি। কত কিছুই তো হতে পারে। জন্মদিন পালন করা, রাত 12টায় উইশ করা, এসব তো এখন খুব সিরিয়াস ব্যাপার। সীমান্ত ভাই হঠাৎ আমাকে খোঁচা মেরে বলে উঠলেন, হ্যাঁ, জন্মদিন পালন করা তো এখন খুব সিরিয়াস ব্যাপার। কোনো কারণে পালন করতে ভুল হলে আজকাল মানুষ নিজের হাতের রকটক কেটে মরতে চায়। আন্টি তাকে ধমক দিয়ে বললেন, কী সমস্যা তো সীমান্ত, সবসময় ওর পিছনে পড়ে থাকিস? আমি কিছু বললাম না। নিজের প্রেমিকার সম্পর্কে এসব কথাবার্তা শুনে বেচারা রাগে দুঃখে না হয় আমাকে এইটুকু বলেছে, বলুক। আন্টি আমাকে বললেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার, কতজন ছেলে এসেছে রে উইশ করতে? সুরভিটাও বা কেমন, সুবিধার না খুব একটা। ওর কি দরকার ছিল অত রাতে গেটের বাইরে যাওয়ার? কমপক্ষে 5 জন তো হবেই। সীমান্ত ভাই খাবার টেবিল থেকে উঠে গেলেন হঠাৎ। প্লেট হাতেই নিজের রুমের দিকে চলে যাচ্ছেন ক্ষিপ্ত হয়ে। আন্টি ডেকে বললেন, কি ব্যাপার, প্লেট নিয়ে কোথায় যাচ্ছিস? এখন খাওয়া শেষ হয়নি?
তোর নাকি দেরি হয়ে যায়। কি হলো তোর আজ? তোমাদের এসব আলাপ শুনে আমার কান ব্যথা হয়ে গেছে। খেতে অসুবিধা হচ্ছে, খাবার হজম হচ্ছে না। আশ্চর্য কথাবার্তা। সীমান্ত ভাইয়ের প্রতিক্রিয়া দেখে আমি হাসি চাপিয়ে রাখতে পারলাম না, শব্দ করে হেসে ফেললাম। তিনি পিছনের দিকে তাকিয়ে বিড়বিড় করে আমাকে বললেন, পাগল মেয়ে একটা। আপনি আমার চেয়ে বড় পাগল, মাথায় কিচ্ছু নেই, নির্বোধ, গবেট ব্রেনলেস। সীমান্ত ভাই আশ্চর্য চোখ কপালে তুলে আন্টিকে বলে, দেখছো মা, ও কি বললো আমাকে? এখনও তুমি ওর পক্ষে কথা বলবে, ওকে আহ্লাদ করবে? তুই তো ওকে এগুলো প্রতিদিন বলিস। ও না হয় একদিন বলল, তাতে কি হয়েছে? এত রাগ করার কি আছে? সীমান্ত ভাই রুমে ঢুকে শব্দ করে দরজাটা বন্ধ করে দেয়। আমার কোচিংয়ে যেতে খুব দেরি হয়ে গেল। আমি বেরিয়ে পড়লাম। সুরভি আপার জন্মদিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটা খুব সাদামাটা হয়ে গেল। সন্ধ্যায় কোনো রকম কেক কাটা হলো। তার প্রতি জন্মদিনে বড় মামা সবার প্রথমে মেয়েকে কেক খাইয়ে দেন। এবার তিনি কেক কাটার সময় উপস্থিতই ছিলেন না। রাগে বারবার মেজাজ হারিয়ে ফেলেছেন। এমনিতেই খিটখিটে স্বভাবের বদমেজাজি মানুষ। তার মেয়ের সাথে রাত বিরাতে গেটের বাইরে ছেলেরা চিৎকার চেঁচামেচি করে, এটা ভাবতে তার মাথায় আগুন ধরে যায়। কত বড় দুঃসাহস! সুরভি আপা যতই কান্নাকাটি করুক, বড় মামা তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। নিশ্চয়ই গড়মিল আছে। ছেলেরা সুরভিকে বিরক্ত করলে, গেটের সামনে এসে উত্ত্যক্ত করলে, সে কেন বাসার কাউকে ডাক দেয়নি, একা একা কেন সেখানে গেল? মেয়ের এরকম কার্যকলাপ দেখে তিনি খুব কষ্ট পেলেন। সুরভি আপাকেও আজকাল বাসা থেকে বের হতে দেখছি না খুব একটা। এই ঘটনার পর সুরভি আপা আর সীমান্ত ভাইয়ের প্রেমের কী অবস্থা হয়েছে তা এখনও জানতে পারিনি। তবে সীমান্ত ভাই জন্মদিনের অনুষ্ঠানে আসেনি। এখন আর তাদেরকে ছাদে, ব্যালকনিতে, রাস্তাঘাটেও একসঙ্গে দেখি না। পাকাপাকিভাবে বিচ্ছেদ না হলে বোধহয় কঠিন ঝগড়াঝাটি হয়েছে। আমি ছাদে একটা দোলনা পেতেছি, সেখানে বসে বসে দোল খাই। শুয়ে শুয়ে আকাশ দেখি। আজও শুয়ে আছি। আকাশ ভীষণ মেঘলা। বর্ষা প্রায় শেষ হয়ে এসেছে। সীমান্ত ভাইকেও তাদের ছাদে দেখলাম। আগে হলে ডাক দিয়ে আলাপ জমাতাম, এখন ইচ্ছে হয় না। অন্যের প্রেমিকের সঙ্গে বেশি কথা বলা উচিত না। হঠাৎ করে পায়ের শব্দ শুনে দোলনা থেকে নেমে দেখি সুরভি আপা এসেছে। তার মুখ ভার, ডানে বামে কোথাও তাকালো না, ছাদের ওপাশে চলে গেল। আমি এপাশে মাঝখানের ঘরটার জন্য আমাকে দেখলেন না। সুরভি আপা সীমান্ত ভাইকে ব্যস্ত হয়ে ডাকছেন। অনেকবার ডাকার পর খুব বিরক্ত মুখে তিনি এগিয়ে আসে। আমি আবার দোলনা থেকে নেমে আড়ালে দাঁড়িয়ে উকি দিলাম। এভাবে লুকিয়ে কারো কথা শোনা খুবই খারাপ ব্যাপার, কিন্তু কি করব? তাদের দুজনের কথা শুনতে আমার খুব ইচ্ছে করে। সুরভি আপা অস্থির হয়ে বলে, তুমি আমার ফোন ধরছো না কেন, কথা বলছো না কেন? সীমান্ত ভাই কোনো উত্তর না দিয়ে শান্ত চোখে তাকিয়ে আছে। তার এই শান্ত চাহনিতেও এত দূর থেকে ক্রোধ দেখতে পেলাম। সুরভি আপা আবার বললেন, তুমি কি বিশ্বাস করো না আমাকে? বিশ্বাস শব্দটা কখনো স্থির হয় না সুরভি। আজ যাকে বিশ্বাস করছি, কাল তাকে অবিশ্বাসও করতে হতে পারে। আর তুমি তো জানো আমি কাউকে অন্ধবিশ্বাস করি না। সুরভি আপা আহত গলায় বললেন, আমি নাদিমের ব্যাপারে সব বলেছি তোমাকে। তুমি যা বলেছ তা পুরোপুরি সত্যি না। ভালোবাসায় দুইজন দুইজনের কাছে স্বচ্ছ, পরিষ্কার, স্পষ্ট হতে হয়। তোমাকে ঘোলা লাগছে আমার। নাদিম ছেলেটা শুধু শুধু তোমার সাথে ওরকম রিয়াক্ট করেনি, আর তুমি ওর সামনে কিছুই বলতে পারলে না। কিসের এত দুর্বলতা তোমার? সুরভি আপা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, নাদিম ভালো ছেলে না, বখাটে, গুন্ডা ধাঁচের। আচ্ছা, মানুষের কি অতীত থাকতে পারে না? অবশ্যই পারে। আমাদের সবারই কম বেশি অতীত আছে। তাহলে এইসব তোমার অতীত নাকি বর্তমান? আর তোমার এমন কি ভয়ঙ্কর অতীত যার মুখোমুখি তুমি আমাকে করতে পারছো না? কথাটা বলে সুরভি আপার থেকে উত্তরে অপেক্ষা না করে তিনি ছাদ থেকে নেমে গেলেন। সীমান্ত ভাই চলে যাওয়ার পরও তিনি একই ভঙ্গিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। আমি আবার দোলনায় শুয়ে পড়লাম। এর অনেক দিন পর সুরভি আপার সীমান্ত ভাইকে আবার একসঙ্গে দেখলাম। তাহলে প্রেম আবার জোড়া লেগেছে। বাহ, ভালো ব্যাপার। তবে আগের মতো দুইজনের ভিতর প্রাণোচ্ছল আর উৎফুল্ল ভাবটা নেই। কেমন যেন মিয়ে গেছে, কোথাও যেন ভাটা পড়েছে, হয়তো বিশ্বাসে। সুরভি আপা কি সত্যি শুধরে গেল? সবাইকে ছেড়ে ছুড়ে একেবারে সীমান্ত ভাইয়ের দিকে মনোযোগ দিয়েছেন। অবশ্য আমি তার যে কয়জন প্রেমিককে জানি তাদের ভিতর সীমান্ত ভাই ফার্স্ট ক্লাস, সুদর্শন, মোটা বেতনের চাকরি করছে। সেজন্যই বোধহয় তাকে স্থায়ীভাবে বেছে নিয়েছে। আমার এই গল্পটা খুব শান্তভাবে চলছে, নিরিবিলি, ঝই ঝামেলাহীন।
মাঝে মধ্যে ইচ্ছে হলে কলেজে যাই, ইচ্ছে না হলে যাই না। ঘুরে ফিরে বেড়াই। মাঝে মধ্যে আন্টিকে নিয়ে ঘুরি, মাঝে মাঝে একা ইউটিউব ঘেঁটে নতুন নতুন রান্না তৈরি করে আন্টির জন্য নিয়ে যাই। তিনি আমার রান্নার রিভিউ দাতা। মাসে 2 বার পড়তে বসি। যা ইচ্ছে করি। জোরে সোরে ঝড় হওয়ার আগে প্রকৃতি থমথমে নিস্তব্ধ হয়ে যায়। আমার সাথেও বোধহয় তাই হলো। আমার এই নিরিবিলি ঝই ঝামেলাহীন জীবনে হঠাৎ দমকা ঝড় আসে, যে ঝড়ে আমি উলটপালট হয়ে গেলাম। বড় চাচুদের সঙ্গে সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলাম। সেরা দ্বীপও ঘুরলাম। সমুদ্রের নীল জলরাশির বুকে উঠতে থাকা গাংচিল দেখে চোখ জুড়িয়েছে। জ্যোৎস্না রাতে সমুদ্রের গর্জন শুনেছি। সমুদ্র জলে গা ভিজিয়েছি। রিসর্টে সাদা ধবধবে নরম বিছানায় শুয়ে জানালা খুলে সূর্যাস্ত দেখেছি। হইহুল্লোড় করে বারবিকিউ পার্টি করেছি। মনটা একদম চাঙ্গা করে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পরদিন হঠাৎ সীমান্ত ভাইয়ের বাবা মা আমাদের বাসায় আসলেন। আন্টি সচরাচর আসলেও আঙ্কেল খুব একটা আসে না। হঠাৎ কেন আসলেন? তারা নানা নানুর রুমের দিকে গেলেন। আমিও তাদের পিছনে পিছনে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। নানু তাদের দেখে হাসি মুখে বসতে বলে। অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, হঠাৎ তোমরা? উত্তরে আঙ্কেল আন্টি দুজনেই হাসলেন। আঙ্কেল হাসি থামিয়ে বললেন, সীমান্তর মা ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আন্টি আঙ্কেলকে থামিয়ে বললেন, ছেলের লেখাপড়া শেষ, চাকরি করছে, এখন বিয়ে করাবো না তো কবে করাবো? আশ্চর্য, তুমি এমন ভাব করছো যেন তোমার ছেলের বিয়ের বয়স হয়নি, স্কুলে পড়ে সে। নানু বললেন, পড়ালেখা শেষ, চাকরি করছে, এখন তো বিয়ে করানোই উচিত। আঙ্কেল বললেন, সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। আর জেনিত এখনও কলেজ পাশ করেনি, বাচ্চা মেয়ে। নানু ঠিক বুঝে উঠতে পারলেন না। আমি বুঝে হতভম্ব হয়ে রইলাম। আন্টি নানুকে বললেন, সীমান্তকে নিয়ে তো আর আপনাকে কিছু বলার প্রয়োজন নেই। আপনি খুব ভালো করে জানেন ওকে। সীমান্তর জন্য অনেক আগে থেকেই জেনিতকে পছন্দ করে রেখেছি আমি ওকে নিজের মেয়ের মতো জানি। আমার ধারণা জেনিতও সীমান্তকে পছন্দ করে, দুইজনকে খুব ভালো মানাবে। আমি ওদের বিয়ে দিতে চাই। বিয়ের প্রস্তাব শুনে নানুর মুখের হাসিটা কেমন মিয়ে গেল। এমন কিছু শোনার জন্য অপ্রস্তুত ছিলেন না তিনি বোধহয়। নানু থেমে থেমে বললেন, কি বলছে এগুলো? তোমাদের ফ্যামিলি ভালো, সীমান্ত ছেলে হিসেবে খুব ভালো। আমি ওকে অনেক পছন্দ করি। এ যুগে এমন সভ্য ভদ্র ছেলে কম হয়। কিন্তু জেনিত তো সবে কলেজে পড়ে। তাছাড়া জেনিতের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না। ওর দাদাবাড়ির লোকজন আছে। আন্টি বললেন, আপনাকে এখনই কোনো সিদ্ধান্ত নিতে হবে না, সবার মতামত নিন। এরপর আন্টি একটু থেমে গর্ব করে বললেন, পাত্র হিসাবে সীমান্তকেই সবাই পছন্দ করবে, আমি জানি। কেউ দ্বিমত করবে না, দেখেন। নানু বললেন, হ্যাঁ, আমি তোমাদের পরে জানাবো, একটু সময় দাও। তোমরা জেনিতকে সীমান্তর বউ করার জন্য এত আগ্রহ করছো দেখে আমি খুব খুশি হয়েছি। আমাদের সম্পর্কে তো সবই জানেন, আমরাও আপনাদের ব্যাপারে জানি। জানাজানির ব্যাপার তো নেই এখানে, শুধু সবার মতামত দরকার। আমাদের ছোট ফ্যামিলি, ঝই ঝামেলা নেই কোনো। সীমান্ত খুব ভালো মনের মানুষ, জেনিত খুব ভালো থাকবে। আঙ্কেল আন্টিকে থামার জন্য ইশারা করে বললেন, তোমার জেনিতকে খুব পছন্দ, তাই এত উদ্গ্রীব হয়ে গেছো ছেলের বউ করার জন্য। আমরা বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু তাদের তো সময় প্রয়োজন। এত বড় সিদ্ধান্ত নিতে সময় দরকার। সবাই তো আর তোমার মতো যখন যা মনে আসে তখন তা করে ফেলতে পারে না। তুমি কি বলতে চাচ্ছ, সীমান্তর সাথে জেনিতের বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা খারাপ হয়েছে? না না, আমি তা কখন বললাম। নানু হেসে আন্টিকে বললেন, মোটেও খারাপ সিদ্ধান্ত না, বেশ ভালো। জেনিতের বাপ মা নেই, ওর জীবনে ভালোবাসার অনেক অভাব রয়েছে। আমি এমন পরিবারে ওর বিয়ে দিতে চাই যেখানে ও আদরে যত্নে থাকবে। কিন্তু ওর বয়সটা তো কম। এখন ওর বিয়ের ব্যাপার কিভাবে তুলি? জেনিতের বাবা মা মারা যাওয়ার পর ওর দাদাবাড়ির লোকেরা ওকে তাদের কাছে রাখতে চেয়েছে। আমি জোর করে আমার কাছে রেখেছি। ওর দাদাবাড়ির মানুষের সঙ্গে এটা নিয়ে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে। বলতে পারো এখন এটা নিয়ে ঠান্ডা যুদ্ধ চলছে আমাদের ভিতর। জেনিত ঠিকঠাকভাবে লেখাপড়া করে না। জেনিতের দাদা দাদি তো সবসময় বলে আমি ওকে ভালো মানাতে পারিনি। তাদের কাছে থাকলে নিশ্চয়ই ব্রিলিয়ান্ট হতো। অবশ্য তাদেরই দোষারোপ আমি এড়াতে পারবো না। বাবা মা মরা মেয়ে দেখে অতিরিক্ত আদর দিতে গিয়েই হয়তো। নানু একটু থেমে আবার বললেন, ওকে লেখাপড়ায় ভালো বানাতে পারিনি। এখন যদি আবার কলেজ পাশ না করতে ওর বিয়ের কথা তুলি, তাহলে তারা ব্যাপারটা ভালোভাবে নিবে না, বলবে আমি ওর জীবনটা চুলোয় দিয়েছি। আন্টির উৎসাহী মুখটা মলিন হয়ে গেছে।
দরজার কাছে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভিতরে ডাকলেন। আমি গিয়ে আন্টির পাশে বসলাম। চুপচাপ, আপাতত আমার কিছু বলার নেই। শুধু ভাবছি আঙ্কেল আন্টি কি সীমান্ত ভাইকে না জানিয়েই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সীমান্ত ভাই জানলে নিশ্চয়ই তাদের আসতে দিতেন না, কিন্তু এত বড় একটা ব্যাপারে সীমান্ত ভাইয়ের কোনো মতামত না নিয়ে হুট করে আসার কথা তো না। নানু জানেন আমার বিয়ের ব্যাপারে তার একার সিদ্ধান্ত যথেষ্ট না। তার একার সিদ্ধান্ত যথেষ্ট হলে এখনই বোধহয় আন্টির মতো আগ্রহ দেখিয়ে হ্যাঁ বলে দিত। এ ব্যাপারে আমার দাদা দাদি চাচা ফুপুদের মতামত খুব গুরুত্বপূর্ণ। তাই আন্টির এত আগ্রহের বিপরীতে নানু তেমন কিছুই বলতে না পেরে নিজে মনে মনে দুঃখ পেলেন। আন্টি আমাকে জিজ্ঞেস করলেন, জেনিত, তোর কি কোনো আপত্তি আছে? সীমান্তকে যে তোর ভালো লাগে তা আমি অনেক আগেই টের পেয়েছি। আমাকে অত বোকা ভাবিস না তুই। এই মুহূর্তে আন্টিকে বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। আমার মাথায় কিছু আসছে না, শুধু জিজ্ঞেস করলাম, সীমান্ত ভাইকে এসব জানে? সীমান্ত অনেক আগেই বলে দিয়েছে ও আমার পছন্দে বিয়ে করবে, ওর কোনো পছন্দ নেই। আমি অনেকক্ষণ চুপ করে থেকে বললাম, যখন বলেছে তখন হয়তো ছিল না, এখন তো থাকতে পারে পছন্দ। তাকে জিজ্ঞেস করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তো? আন্টি আমার কথায় গ্রাহ্য করলেন না। তার প্রবল আত্মবিশ্বাস সীমান্ত ভাইয়ের গলায় তিনি যাকে ঝুলিয়ে দেবে তাকে নিয়ে সুখ শান্তিতে সংসার করবে। আমি জানি তার এই আত্মবিশ্বাসটা শীঘ্রই ভাঙতে চলেছে। আঙ্কেল আন্টি চলে যাওয়ার পর আমিও রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। নানু আমাকে ডেকে বললেন, বস, কথা আছে। আমি আবার চেয়ারে বসলাম। নানু জিজ্ঞেস করলেন, সীমান্তর মা যা বলেছে তা সত্যি? সীমান্তকে তোর ভালো লাগে? সীমান্ত ভাই ভালো মানুষ, দেখতে সুন্দর, ভালো লাগা স্বাভাবিক। তার মানে এই না যে আমি তাকে বিয়ে করার জন্য লাফাচ্ছি। সীমান্তর সাথে বিয়ের ব্যাপারে তুই রাজি? সেটা এখনই বলতে পারছি না, তবে সীমান্ত ভাই যে এই বিয়েতে রাজি হবেন না সেটা 100% নিশ্চিত। মানে? মানে সীমান্ত ভাই অন্য কাউকে ভালোবাসে তাই রাজি হবে না। এগুলো তোর বানানো কথা না। সীমান্ত অন্য কাউকে ভালোবাসলে ওর বাবা মা তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। আমি বানিয়ে বানিয়ে বলতে যাব কেন? আমারও এটা নিয়ে খটকা লাগছে। আমার মনে হয় সীমান্ত ভাইয়ের বাবা মা সীমান্ত ভাইয়ের কাছে জিজ্ঞেস না করেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এমনটা কখনো হয় নাকি? জিজ্ঞেস করে এসেছে। সীমান্ত হয়তো তোকে পছন্দ করে না, সেরকম কিছু না। সীমান্তর সাথে তোর বিয়ে দিতে আমার আপত্তি নেই, কী ভালো ছেলেটা, কিন্তু তোর দাদাবাড়ির লোকজন তো আপত্তি করবে। এখন বিয়ের কথা তুললেই নানান কথা শোনাবে। আমি রাগী মুখে বললাম, দাদিবাড়ির লোকজনের কথা বাদ দাও। আমি কি তোমাকে একবার বলেছি যে এই বিয়েতে আমি রাজি? কই, বলিনি তো। নানু ভুরু কুঁচকে তাকে বললেন, তোর নাকি সীমান্তকে ভালো লাগে। সীমান্তর মা তো এটা তোর সামনে বসেই বলল। তখন তো কিছু বললি না, তোর হাবভাব বুঝতে পারছি না আমি। তোমার বুঝতে হবে না, খবরদার এই ব্যাপারে তুমি এখন কাউকে কিছু বলবে না। আশ্চর্য কথাবার্তা। কী চাস তুই, পরিষ্কার করে বল। তুই কি সীমান্তকে বিয়ে করতে চাস না? সোজাসুজি কথা বল। আমি এখন কিছু বলতে পারবো না। নানু খুব বিরক্ত মুখে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি ওখান থেকে চলে আসলাম। আমার মাথা ঝিমঝিম করছে, বারান্দায় এসে বসলাম। আমার এখন কি করা উচিত? সীমান্ত ভাইয়ের মায়ের কাছে গিয়ে না বলে দেওয়া উচিত এই ব্যাপারে? সেটা কেন আমি পারছি না? এর দুইটা কারণ হতে পারে। প্রথমত, আন্টির সাথে আমার সম্পর্কটা এতই ভালো যে তার এই তীব্র আগ্রহ অধিকার বোধের বিপরীতে গিয়ে না বলাটা আমার জন্য কঠিন। দ্বিতীয়ত, সীমান্ত ভাইকে পাওয়ার লোভ এখনও আমার মনে রয়ে গেছে। এটা আমি অস্বীকার করতে পারবো না। সীমান্ত ভাই সুরভি আপার সঙ্গে প্রেম করেছে, সব কিছু জেনে শুনেও আমি কিভাবে তাকে পাওয়ার লোভ করছি। সন্ধ্যার দিকে সীমান্ত ভাই আমাকে কল দিলেন। খুবই কাঙ্ক্ষিত ছিল। আমি জানতাম তিনি আমাকে কল দিয়ে দেখা করতে বলবেন। ফোন রিসিভ করলাম। সীমান্ত ভাই ব্যস্ত গলে বললেন, জেনিত, ফিরে আসো, দেখা করো আমার সাথে একটু। কেন, কি দরকার? দেখা করতে হবে কেন, ফোনে বলুন না। কি দরকার তা তো তুমি নিশ্চয়ই জানো। আসো। কোথায় আসবো, আপনাদের বাসায়? না, বাসায় না, যে কোনো রেস্টুরেন্ট বা পার্কে। তুমি বাসা থেকে বের হও, আমি তোমাকে নিয়ে যাব। আমি কথা না বাড়িয়ে ছোট্ট করে বললাম, আচ্ছা। গায়ের জামাটাও পাল্টালাম না, পরনে যা ছিল তাই পরেই বের হলাম। সীমান্ত ভাইয়ের সামনে এখন অত সেজে গুজে ঢং করে যাওয়ার মানে হয় না। সীমান্ত ভাইকে খুব অস্থির দেখালো। তিনি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। ক্লান্ত গলায় বললেন, সারাদিন অফিস করে মাত্র বাসায় ফিরে শুনলাম মা তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, অথচ আমি কিছু জানি না। হতভম্ব হয়ে গেছি শুনে। তুমি নিশ্চয়ই জানো মার এই পরিকল্পনার ব্যাপারে, তুমি হয়তো আগে থেকেই জানো। তোমার সাথে যা খাতির,
আমি গম্ভীর মুখে তাকিয়ে রইলাম। তোমার সাথে তার যা খাতির, কথাটা আমার কানে কাঁটার মতো বিঁধল। কি ইঙ্গিত করছে সীমান্ত ভাই? তার বউ হওয়ার জন্য আন্টির সাথে খাতির করছি আমি? আমার খুব রাগ হলো। আমি রেগেমেগে বললাম, কি বলতে চাচ্ছেন আপনি? আমি যা বলতে চাই তা পরিষ্কার। আমি সুরভিকে ভালোবাসি। আমি জানি এটা তুমি জানো। তোমাকে বিয়ে করা সম্ভব না আমার। আমি খুব কষ্টে রাগ চাপিয়ে বললাম, আমার কি মনে হচ্ছে আমি আপনাকে বিয়ে করার জন্য উতলা হয়ে আছি? আপনার বাবা মা আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে কেন গেছে এটা তাদেরকে জিজ্ঞেস করুন। আমাকে এখানে ডেকে এনেছেন কেন? এসব কথা আপনার বাবা মাকে গিয়ে বলুন। তুমি মায়ের মাথাটা খারাপ করে দিয়েছ। নয়তো মা এরকম বাড়াবাড়ি করার মানুষ না। তোমার অনেক পাগলামি আমি সহ্য করেছি, এবার আমি সত্যি ক্লান্ত। আমার ধৈর্যের সীমা তুমি অতিক্রম করে গেছো। তোমার এসব পাগলামি থেকে আমাকে রেহাই দাও। সীমান্ত ভাইকে বিয়ে করার যে লোভটা আমার মনে উকি দিয়েছিল, এই মুহূর্তে এসব কথাবার্তা শুনে তো উবে গেল। কঠিন মুখে রেগে সামান্য চিৎকার দিয়ে বললাম, আপনার মায়ের কি বিবেক বুদ্ধি নেই? তিনি কি অবুঝ? আমার মতো হাঁটুর বয়সী মেয়ের কথায় তার মাথায় খারাপ হয়ে গেছে। আশেপাশের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সীমান্ত ভাই বললেন, পাগল হয়ে গেছো? এভাবে চিৎকার করছে কেন রেস্টুরেন্টে বসে? আশ্চর্য। আপনার কি মনে হয় আপনি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন? কে দিয়েছে আপনাকে এই অধিকার? বিয়ের প্রস্তাব আপনার পরিবার থেকে দিয়েছে, আমার পরিবার থেকে না। নিজের পরিবারের মানুষদের সামলান। আপনি আমাকে এসব কথা কোন সাহসে বলছেন? আমি কিংবা আমার পরিবারের কেউই বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলিনি। এই বলে লম্বা লম্বা পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম। আন্টি আর আমার সম্পর্ক নিয়ে সীমান্ত ভাইয়ের থেকে এরকম কথা শুনে আমার মন মেজাজ বিষিয়ে গেল। সীমান্ত ভাইয়ের জোরালো বিশ্বাস আন্টির সাথে আমি ভালো সম্পর্ক তৈরি করেছি শুধু তার জন্য। এই সম্পর্কের উদ্দেশ্য কেবল এই একটাই, তিনি কিভাবে এরকম নিচু কথা আমায় বলতে পারলেন। আমার দুঃখ হচ্ছে, দুঃখের চেয়ে রাগ আরও বেশি হচ্ছে। রাগে দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আমি শব্দ করে ধপাধপ পা ফেলে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠি, হনহন করে বাসায় ঢুকি। বাসায় ঢুকে দেখি বাসার সকলে জটলা পাকিয়ে এক জায়গায় বসেছে। মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আমি একবার ঠিক করলাম এখানে না দাঁড়িয়ে রুমে চলে যাব। পরে আবার মনে হলো কিসের এত গুরুত্বপূর্ণ আলোচনা সভা বসলো হঠাৎ। নানু আমার বিয়ের প্রস্তাবের খবরটা সবাইকে দিচ্ছে না তো, এই ভেবে এগিয়ে গেলাম। মনে মনে যা ভেবেছিলাম তাই। নানু খুশি খুশি গলায় বলছেন, সীমান্তর বাবা মা একদম খাঁটি মানুষ। আর সীমান্ত তো একেবারে খাঁটি সোনা। এর চেয়ে অনেক উঁচু ঘরে জেনিতের বিয়ে দিতে পারবো, কিন্তু এরকম ভালো পরিবার কি পাবো? তারা জেনিতকে খুব ভালোবাসে। তোরা কি বলিস? বড় মামা সবসময়ের মতো গম্ভীর গলায় বললেন, খুব ভালো হয়। বিয়ে তো একদিন দিতে হবে, আজ বা কাল। তারা যখন এত আগ্রহ দেখাচ্ছে, এই মুহূর্তে বিয়ে শাদী না দিলেও বিয়ের কথা পাকা করে রাখতে তো অসুবিধা দেখছি না। ছোট মামি বিস্মিত ভঙ্গিতে নানুকে বললেন, মা হঠাৎ করে কি বলছেন এসব? জেনিত জানে তো ও কি রাজি? তাছাড়া ওর দাদাবাড়ির লোকজন কি রাজি হবে? তাদের অমতে কি আপনি ওর বিয়ে দিতে পারবেন? বড় মামি খোঁচা মেরে বলে উঠলেন, জেনিতকে না জেনে কি মায়ের সব আমাদের বলছে? সীমান্ত রাজপুত্রের মতো দেখতে, জেনিতের নিশ্চয়ই ভালো লাগবে। ওর অমতে ওর ব্যাপারে এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস। বড় মামা মামিকে থামিয়ে দিল। এত কথা কেন বলছো? বড় মামি থেমে গেলেন। মেজো মামা নানুকে বললেন, মা আপনারা তো দেখছি অনেক আগ্রহ, খুব তাড়াহুড়ো করছেন। এত তাড়াহুড়ো করার তো কিছু দেখছি না। এত বড় সিদ্ধান্ত আস্তে ধীরে নেওয়াই ভালো। আপনি জেনিতের দাদাবাড়ির মানুষদের দাওয়াত করেন একদিন, তাদের সাথে কথাবার্তা বলেন। নানু বললেন, আমার চেয়ে জেনিতের দাদাবাড়ির মানুষদের মতামত বেশি গুরুত্বপূর্ণ। জেনিতকে আমি বড় করেছি, ওর ভালো খারাপ আমার চেয়ে ভালো ওনারা বুঝবে। তাদের মতামত আপনার চেয়ে গুরুত্বপূর্ণ না হলেও দরকার তো আছে। কিন্তু আপনি যদি ভাবেন দরকার নেই, তাহলে তো কিছু বলার থাকলো না। আমি আর চুপ করে থাকতে পারছি না। সীমান্ত ভাইয়ের ওপর রাগটাও এখন নানুর ওপর ওঠাতে ইচ্ছে করছে। তাকে আমি কতবার বলেছি ব্যাপারটা বাসার কাউকে না জানাতে, কিন্তু তিনি কিছুতেই চেপে রাখতে পারলেন না, একদম আসর পেতে বসেছে। আমি থমথমে গলায় ডেকে বললাম, নানু এসব আলোচনা এখন রাখো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। উপস্থিত সকলে আমার দিকে তাকালো। ছোট মামি বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, জেনিত কি হয়েছে তোর? মুখটুক এমন দেখাচ্ছে কেন? কোথায় গিয়েছিলি? যাইনি কোথাও। নানু আমার সাথে আসো। নানু আমার মেজাজ বুঝতে পেরে কোনো প্রশ্ন না করে আমার সাথে আসলেন। আমি উচ্চস্বরে তাকে বললাম, বাসার সবাইকে তুমি কেন বলতে গেলে এসব?
আমি তো তোমাকে নিষেধ করেছিলাম। তাছাড়াও আমি তোমাকে একবারও এই ব্যাপারে মত দেইনি। তোমার কাছে সময় চেয়েছি, তুমি আমার কোনো কথা শুনলে না। আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো। তোমরা আমাকে এ বাসা থেকে বিদায় করতে পারলেই বাসো। তুই সব কি বলছিস জেনিত? ভুল কিছু বলেছি বলো? তুই না চাইলে বিয়ের ব্যাপারটা বাদ, তুই যা বলবি তাই হবে। আমি ভেবেছি তুই সীমান্তকে পছন্দ করিস, তোরও ইচ্ছে আছে। তুমি কেন এটা ভাবতে গেলে? এরকম কিছু আমি তোমাকে বলেছি? হয়েছেটা কি তোর? তোর ইচ্ছে না থাকলে বিয়ে টিয়ে কিছু হবে না বলছি তো। তোর কি মনে হয় আমি তোকে জোর করব? বাসায় সবাইকে জানিয়েছি তো কি হয়েছে? এই সামান্য ব্যাপারে এত রেগে যাওয়ার কি হলো? রেগে যাওয়ার মতো অনেক কিছু হয়েছে, সেসব তোমাকে এখন আমার বলতে ইচ্ছে করছে না। সীমান্ত ভাইয়ের বাবা মাকে না করে দিবে, তারা যেন ফেরে সব কথা বলতে আমাদের বাসায় না আসে। নানু কিছুটা হতভম্ব হয়ে গেল আমার আচরণে। তোর হলো কি হঠাৎ বলতো? আমি এই প্রশ্নের উত্তর না দিয়ে নানুর রুম থেকে চলে আসলাম। দরজা পর্যন্ত এসে আবার তার কাছে গেলাম। খুব শান্ত গলায় নানুকে বলার চেষ্টা করলাম, সীমান্ত ভাই আমাকে ডেকে নিয়ে অপমান করেছে। আমি তার মাকে ফুসলে এসব করাচ্ছি নাকি? তার মায়ের মাথা নাকি আমায় খারাপ করে দিয়েছি। তিনি আমাকে বিয়ে করতে রাজি না। তিনি সুরভি আপাকে ভালোবাসে। তারা দুইজন প্রেম করছে, বুঝতে পারছো তুমি এবার? কেন আমি এরকম আচরণ করছি? কেন বাসার সকলের কাছে বিয়ের প্রস্তাবের ব্যাপারে বলতে নিষেধ করেছি? দয়া করে আবার এসব কথা সবাইকে বলতে যেও না। নানু প্রথমে বিস্মিত হলেও পরে রেগে আগুন হয়ে গেলেন। সীমান্ত তোকে ডেকে অপমান করেছে, এরকম আজে বাজে কথা শুনিয়েছে? এত সাহস কি করে হয়? আমি এক্ষুনি ওর বাবা মাকে ডেকে আনবো। তাদের ছেলে সুরভিকে ভালোবাসে, তা তারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে কেন? নানু প্লিজ, এগুলো তুমি কাউকে কিছু বলতে চেও না, খুব খারাপ হবে কিন্তু। আমার ব্যাপার আমাকে বুঝতে দাও। আমার নিষেধাজ্ঞার কারণে নানু এসব নিয়ে টু শব্দ করলেন না। আমি চুপচাপ খাটে হেলান দিয়ে চোখ বুজে আছি। মনটা কেন যেন অশান্ত হয়ে আছে। হঠাৎ সুরভি আপা আমার দরজার সামনে উকি দিল। মনমরা গলায় বললেন, জেনিত কি করিস? কথা ছিল তোর সাথে। আমি নড়েচড়ে বসে বললাম, ফুটবল খেলি। দেখো না কি করি, আসো। কি বলবে বলো? সুরভি আপা জড়সড় হয়ে আমার পাশে বসলেন। যা বলতে এসেছেন তা কিভাবে বলা শুরু করবেন ভেবে পাচ্ছেন না বোধহয়। অস্বস্তির সংকোচ তাকে জাপটে ধরেছে। আমি তাড়া দিলাম, কি বলবে? বলছো না কেন? এরকম করে বসে আছো কেন? কাহিল গলায় তিনি বললেন, আমার আর সীমান্তের সম্পর্কের ব্যাপারে তুই তো জানিস তাই না? সীমান্তর বাবা মা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তুই কি এ ব্যাপারে মত দিয়েছিস? সুরভি আপা একটু থেমে ভীষণ অনুরোধ করে আমার হাত ধরে বললেন, তুই এই সম্বন্ধটা ভেঙে দে প্লিজ। আমরা দুইজনকে খুব ভালোবাসি। আমি কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলাম, তোমরা দুইজনকে খুব ভালোবাসো, তাহলে সম্বন্ধটা আমার ভাঙতে হবে কেন? তোমরা ভাঙতে পারো না? তোমরা তোমাদের বাসায় বলতে পারো না? আমাকে কেন বলতে এসেছ? সীমান্ত ভাইকে বলো তার বাসায় তোমার ব্যাপারটা জানাতে। নাকি সে সাহস নেই? এতটুকু সাহস নেই তো এ কেমন ভালোবাসা? সুরভি আপা বিষণ্ণ মনে বললেন, সীমান্তর মা তোকে ছাড়ার কাউকে ছেলের বউ করবে না, আর বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে সীমান্ত আমাকে বিয়ে করতে পারবে না। তুই যদি সীমান্তর মায়ের কাছে গিয়ে আমাদের ব্যাপারটা বলতি, আমি তোমাদের ঘটকালি করতে যাব? দুঃখিত, পারবো না। আমি এসব ব্যাপারে নেই, নিজেদের ব্যাপার নিজেরা সামলাও। তার মানে তুই এই প্রস্তাবে হ্যাঁ বলবি আমাদের সম্পর্কের ব্যাপারটা জানার পরেও? সি, আমাকে সি বলছো? তাহলে কি বলবো? সীমান্তকে তুই তো পছন্দ করিস না, এজন্যই ওর মাকে ফুসলিয়েছিস। আমাদের সম্পর্ক আছে জানার পরও তুই বেহায়ার মতো সীমান্তকে বিয়ে করতে চাচ্ছিস। রাগে আমার কান গরম হয়ে যাচ্ছে, আমার চোখ মুখ শক্ত হয়ে আসছে, আমি কাঁপছি। আকাশ পাতাল ফাটিয়ে চিৎকার দিয়ে বললাম, কি বললে তুমি? আরেকবার বলো। আমি তোমার মুখ থেতলে দেব। সবাইকে নিজের মতো ভাবো, আমি তোমার মতো মানুষকে ফুসলাতে জানি না। আমি বেহায়া? তুমি কি ছেলেদের সাথে হোটেলে হোটেলে ঘুরে বেড়াও? আমাকে বেহায়া বলতে আসছো? সুরভি আপা ঘাবড়ে গেল। আমি বাসায় বসে চিৎকার করে এসব বলছি, তার কলিজে শুকিয়ে গেছে বোধহয়। চাপা গলায় আমাকে থামতে বলছে বারবার। পারলে তিনি তার বলা কথাটা ফিরিয়ে নেন। ডাকাডাকি শুনে মেজমাও ছুটে আসলেন। তিনি পাশের রুমেই ছিলেন। কি হয়েছে তোমাদের? এরকম ডাক চিৎকার দিচ্ছিস কেন? আমি মেজমামার কথার প্রত্যুত্তরে না করে রুম থেকে বের হয়ে যাই। সুরভি আপা আতঙ্কিত হয়ে আমার পিছন পিছনে পা বাড়ায়। তিনি হয়তো ভেবেছেন আমি বড় মামার কাছে যাচ্ছি তার সব গোপন কথা ফাঁস করতে,
কিন্তু আমি সেদিকে গেলাম না। আমি সোজা সীমান্ত ভাইয়ের বাসার দিকে ছুটলাম। সুরভি আপা গেট পর্যন্ত এসে দাঁড়িয়ে রইলেন। আমাকে সীমান্ত ভাইদের বাসায় ঢুকতে দেখে আর এগোলেন না। আমি হুড়মুড়িয়ে বাসায় ঢুকে আন্টিকে ডাকলাম। আন্টি ছুটে আসলেন। আঙ্কেলও আসলেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, জেনিত, কি হয়েছে? তোমার ছেলে কোথায়? তাকে ডাকো, কথা আছে তোমাদের সাথে আমার। রাগে আক্রোশে আমার বিধ্বস্ত অবস্থা। আঙ্কেল আন্টি মুখ চাওয়াচাই করলেন। খুব যেন দুর্ভাবনায় পড়লেন তারা। আন্টি আমার পাশে বসে কাঁধে হাত রেখে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে লাগলেন, কি হয়েছে মা? শোনা মেয়ে আমার, এত রাগ করছিস কেন বল? আমার প্রতি তার এই উপচে পড়া স্নেহ আদরের জন্যে আজ এত ঝামেলা। আমাকে এই সুন্দর সম্পর্কে ইতি টানতে হবে সমস্ত ঝামেলার অবসান ঘটাতে। এটা ভেবে কেঁদে ফেলতে ইচ্ছে করলো। তবুও শক্ত মুখে বললাম, ডাকো তোমার ছেলেকে, তারপর বলছি কি হয়েছে। আন্টি বিচলিত চেহারা নিয়ে সীমান্ত ভাইকে ডাকতে গেলেন। একটু পরে গুনগুন করে ঠোঁট নাড়াতে নাড়াতে সীমান্ত ভাই আসলেন। তার কানে হেডফোন। আমাকে এভাবে দেখে থেমে গিয়ে আন্টিকে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে? আন্টি চিন্তিত মুখে বললেন, জানি না কি হয়েছে। জেনিত আমাদের কিছু বলতে এসেছে, তুই ওর সাথে কোনো ঝামেলা করিসনি তো? সীমান্ত ভাই আমার দিকে তাকালেন। তার মুখের ভঙ্গি পরিবর্তন হয়ে গেল। আঙ্কেল আন্টির সামনে আজ সকল লুকোচুরি ফাঁস করে দেই কিনা ভেবে ভীতু হয়ে গেলেন। তার এরকম ভীতু ভীতু চেহারা আমি আগে কখনো দেখিনি। ধীর গলায় বললেন, না, তেমন তো কিছু হয়নি। আঙ্কেল আমার সামনে সোফায় বসে বললেন, কিছু না হলে তো এমনি এমনি এভাবে আসেনি। তোমরা থামো, ওকে বলতে দাও। তারা আমার কথা শোনার জন্য উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে। এভাবে সকলকে ডেকে ডুকে কী এমন বলতে এসেছি। আমি প্রথমে আন্টিকে বললাম, আন্টি, তুমি আমাকে এত ভালোবাসা স্নেহ করো, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আমার জীবনে কোনো কিছুর অভাব নেই ভালোবাসা ছাড়া। যার যেটার অভাব সে তো সেটা পাওয়ারই লোভ করে। এই লোভ কি অন্যায়? আমার কথা শুনে তাদের কাছে দুর্ভেদ্য ঠেকল। আন্টি ভারী গলায় প্রশ্ন করে, কি হয়েছে হঠাৎ? এরকম বড় মানুষের মতো কঠিন কথা বলছিস কেন তুই? আমি বললাম, তোমার সাথে ভালো সম্পর্ক রাখার পেছনে আমার কোনো উদ্দেশ্য স্বার্থ ছিল না। তবে এটা সত্যি যে শুরুতে আমি তোমাদের বাসায় আসতাম শুধু সীমান্ত ভাইয়ের জন্য। আমি একটু থেমে জড়তাহীন গলায় আবার বললাম, সীমান্ত ভাইকে আমার ভালো লাগতো। আমার যা ভালো লাগে তার জন্য আমি পাগল হয়ে যাই। সীমান্ত ভাইয়ের জন্য সেরকম পাগল হয়ে গিয়েছিলাম। তিনি এই ব্যাপারটা বুঝতে পেরে আমাকে না বলে দিয়েছিল। আমি খুব বেশি দুঃখ পেয়েছিলাম, মিথ্যে বলবো না। আমার সেই দুঃখ এখনও ঘোষেনি, তবে এই ব্যাপারটা ওখানে মিটে গিয়েছিল। আমি এটুকু বলে থামলাম। সীমান্ত ভাই মাথা নিচু করে গম্ভীর মুখে বসে আছে। আন্টি অধৈর্য হয়ে বললেন, এত সব কথা হঠাৎ কেন বলছিস? আসল ব্যাপারটা বল। আমি আন্টিকে উল্টো প্রশ্ন করলাম, বিয়ের মতো এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তুমি সীমান্ত ভাইয়ের মতামত না নিয়ে, তাকে জিজ্ঞেস না করে কিভাবে হুট করে আমাদের বাসায় প্রস্তাব নিয়ে গেলে? গিয়েছি তাতে কি হয়েছে? আমার ছেলে কি আমার সিদ্ধান্তে অমত করেছে? করেনি তো। তাহলে এই প্রসঙ্গে কেন তুলছিস? আর আমার ছেলের বিয়ের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারবো না? না, পারবে না। সে শুধু তোমার ছেলে না, সে আলাদা একজন মানুষ। তার আলাদা পছন্দ থাকতে পারে। তুমি সিদ্ধান্ত কেন নিবে তার ব্যাপারে? আমি থেমে বিস্মিত গলায় আবার বলি, তোমার ছেলের অমত করেনি তোমার সিদ্ধান্তে? কিন্তু তোমার ছেলে তো আমাকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে বললো আমি তোমার মাথা খারাপ করে দিয়েছি। নয়তো তুমি এরকম বাড়াবাড়ি করার মানুষ না। সে তোমার এই সিদ্ধান্তে রাজি না। আংটি হতভম্ব হয়ে সীমান্ত ভাইকে জিজ্ঞেস করলেন, সীমান্ত, ও এসব কী বলছে? আমি বিদ্রুপ করে বললাম, আন্টি, আমার মনে হয় তোমার ছেলের প্রতি তোমার আত্মবিশ্বাসটা একটু বেশি। আমি এই কথাগুলো কখনোই বলতাম না যদি না আমাকে শুনতে হতো। আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য আমি তোমাকে ফুসলিয়েছি। এজন্যই তোমার সাথে খাতির রেখেছি। তোমার মাথা খারাপ করে দিয়েছি, এরকম বিশ্রী কুৎসিত মিথ্যা শুনে আমার রাগ হয়েছে। এসব কথা শুধু তোমার ছেলের কাছ থেকে শুনিনি, তার প্রেমিকার কাছ থেকেও শুনতে হয়েছে। তুমি তাদের এই ব্যাপারটা পরিষ্কার করে দিও, ফের যেন এরকম দোষারোপ আমাকে না করে। আন্টি প্রবল বিস্ময়ে হতবাক হয়ে বলল, সীমান্তর প্রেমিকা? জেনিত, কি বলছিস তুই এগুলো? এজন্যই তো বলেছি যে ছেলের প্রতি তোমার আত্মবিশ্বাসটা একটু বেশি। এতটাই বেশি যে তার প্রেমিকা আছে, এটা তুমি বিশ্বাস করতে পারছো না। আন্টির এসব বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। আঙ্কেল নড়ে বসলেন। সীমান্ত ভাই এবার মুখ খুললেন, জেনিত, অনেক বলেছে, এবার চুপ করো। এরপর তিনি আঙ্কেল আন্টিকে বললেন, আমি তোমাদের সব বলবো, একটু সময় দাও। শুধু ওর কথা শুনে আমাকে বিচার করো না। তারা কোনো প্রত্যুত্তর করলেন না। আমি বললাম, আপনি আমাকে রেস্টুরেন্টে ডেকে অপমান করবেন? সুরভি আপা আমাকে বেহায়া বলবে, আমি চুপ থাকবো কেন? অযথা তো এসব বলছি না।
আমি আমার নিজের অবস্থানটা পরিষ্কার করছি। সীমান্ত ভাই বিরক্ত গলায় অনুরোধ করে বলল, সুরভির ব্যাপারটা এখন এখানে তুলনা দয়া করে, সব কিছু ঘেঁটে দিচ্ছ তুমি। আন্টি চোখ লাল করে তাকিয়ে রইলেন সীমান্ত ভাইয়ের দিকে। বড় কোনো ঝড়ের পূর্বাভাস পাচ্ছি। আমি সব ঘেঁটে দিয়েছি। কি আশ্চর্য কথাবার্তা! আমার শরীর আবার রাগে জ্বলে উঠল। আমি জোরে জোরে আওয়াজ করে বললাম, আপনাদের বাসা থেকে বিয়ের প্রস্তাব নিয়ে না গেলে তো এসব হতো না। আপনি আবার আমাকে দোষ দিচ্ছেন। এত কিছুর পরেও মায়ের বাধ্য ছেলের মতো মুখে কুলু পেটে আছেন। নিজের প্রেমের কথাটা পর্যন্ত জানাতে পারেননি। লজ্জা করছে না আপনার? সীমান্ত ভাই উঁচু গলায় বললেন, তোমাকে দোষ দেব না তো কাকে দেব? সুরভির সাথে আমার সম্পর্ক জেনে তুমি আগে থেকে মায়ের কাছে সুরভির নামে খারাপ কথা বলে রেখেছ। মা যাতে সুরভিকে অপছন্দ করে। তোমার উদ্দেশ্যে সফল হয়েছে। মা সুরভির নামও শুনতে পারে না। সেখানে আমি প্রেমের কথা কিভাবে জানাবো? তুমি কতটা জেদি মেয়ে আমি তোমাকে জানি না। তুমি কি কি করতে পারো? এসব শুনে রাগে ভালো মন্দ জ্ঞান হারিয়ে এখানে আঙ্কেল আন্টি উপস্থিত সেটা ভুলে গেলাম। তারা চুপ করে আছেন, বিস্ময়ে বাকরুদ্ধ। অপমানে কষ্টে আমি কেঁদে ফেললাম। এরকম একের পর এক কুৎসিত মিথ্যা কথা আমার মাথা খারাপ করে দিচ্ছিল। আমি ক্ষোভে ফেটে পড়লাম। আপনি যেরকম নিচু মনের মানুষ, আপনার চিন্তা ভাবনাও সেরকম নিচু। আমি আন্টিকে কিছু বলিনি কখনো। আমার কেন বলতে হবে? আন্টি কি কিছু দেখে না? সবাইকে আপনার মতো অন্ধ? সুরভির জন্মদিনের রাতে কি হয়েছিল সেটা মাকে তুমি বলনি? যা হয়েছে বানিয়ে দ্বিগুণ বলেছ। অতির আগে আমার গলা আটকে আসছে। সেদিন রাতের ঘটনা আন্টি আমাকে জিজ্ঞেস করছে বলে বলেছি। আর এই ঘটনা তো সেখানকার সবাই জানে। আর আমি বানিয়ে দ্বিগুণ বলিনি, আমি কমিয়ে বলেছি। সে রাতে গেটের সামনে আপনি নাদিম ভাইয়ের সাথে মারামারি করেছেন, সেটা আমি কখনো আন্টিকে বলিনি। আপনি এখন এসব বলতে আমাকে বাধ্য করছেন। এ পর্যায়ে আন্টি বিস্ময় নিয়ে বললেন, সীমান্ত। সীমান্ত ভাই আন্টির দিকে ভ্রুক্ষেপ খুললেন না, আমাকে বললেন, তোমার উদ্দেশ্য তো পরিষ্কার। তুমি যা চেয়েছো তাই হয়েছে। এবার খুশি তুমি? শুধু তোমার জন্য আমার জীবনে এত ঝামেলা হচ্ছে। এত অযৌক্তিক অবাস্তব কথা আপনি কিভাবে বলছেন? কি ঝামেলা করেছি আমি? সুরভির ব্যাপারে তুমি মায়ের মন বিষিয়ে তুলেছ। আপনি তো নিজের মাকে ঠকাচ্ছেন। তাকে বলেছেন আপনার কোনো পছন্দ নেই, তার ইচ্ছায় বিয়ে করবেন। আর এখন আপনি আমাকে দোষ দিচ্ছেন, অথচ সমস্ত দোষ আন্টিকে বলা আপনার এই মিথ্যা কথাটার। আপনি নিজের প্রেমের কথা জানালে আপনার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় যেত না। নিজের ভুলগুলো আপনার চোখে পড়ে না। মার সাথে আমার যা ভুল বোঝাবুঝি হয়েছে তা আমি মিটিয়ে নিতাম, কিন্তু তুমি সেই সুযোগ দিলে না। এই যে এখন এসে এসব ব্যাপারে সবাইকে আরও জটিল করে বলে দিলে। সব কিছু তুমি নষ্ট করে দিচ্ছ। তুমি ভালো মানুষের অভিনয় করো না জেনিত। তোমার ব্যাপারে সুরভি আমাকে সব বলেছে। আমার আর সুরভির সম্পর্কের কথা জেনে তুমি সুইসাইড করার চেষ্টা করনি। আমি বিহ্বল হয়ে গেলাম। সুরভি আপা এই কথাটা সীমান্ত ভাইকে বলেছে, অথচ তাকে নিয়ে আমি কখনো খারাপ কিছু বলিনি, বলতে চাইনি। এরপর আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। সুরভি আপা আমার ব্যাপারে সব বলেছে আপনাকে, অথচ সে নিজের ব্যাপারে কিছু বলল না। সে যে একসাথে 4-5 জনের সাথে প্রেম করে সেটা বলেনি। সীমান্ত ভাই হঠাৎ আমার হাত ধরে টেনে ওখান থেকে উঠিয়ে ব্যালকনির দিকে নিয়ে গিয়ে বলল, বাবার সামনে আবার এসব বানট মিথ্যা কথা বলছে কেন সুরভির নামে, যাতে আমাদের মেনে না নেয়? আর কত বিপদে ফেলবে তুমি আমায়? হাত জোর করে অনুরোধ করছি, থামো এবার। আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বললাম, আমার ঘাড়ে যে মিথ্যে দোষ চাপিয়েছেন সেটা সত্যি করছি। আমার বলা তো শেষ হয়নি এখনও, আরও বলা বাকি আছে। মাস 2 আগে আপনার প্রেমিকাকে নাদিম ভাইয়ের সঙ্গে হোটেলে যেতে দেখেছি। লজ্জা করছে না তোমার? কারণ আমি এরকম কুৎসিত মিথ্যা বলতে। এরপর আমি কিছু বলার আগে সীমান্ত ভাইয়ের গালে কষিয়ে চড় পড়ল। দেখলাম আন্টির চোখ জোড়া চুলার আগুনের মতো জ্বলছে। তুই আমাকে ভুল প্রমাণ করে দিলি সীমান্ত। এই বলে আন্টি আমাকে ব্যালকনি থেকে নিয়ে আসলেন। সীমান্ত ভাই ব্যালকনিতে দাঁড়িয়ে রইলেন মূর্তির মতো। আঙ্কেলের মুখটা ম্লান হয়ে আছে। আন্টি আমাকে বললেন, আমার জন্য তোর এত অপমান হলো, তোর কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। আমার বুকের ভিতর হু হু করে উঠল। বুঝলাম এই চমৎকার মানুষটার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। আমার ভিতরটা ঝাঁঝরা হয়ে গেল। ভাঙাচোরা মন নিয়ে বেরিয়ে আসলাম ওখান থেকে। এই পরিস্থিতির জন্য কে দায়ী, কার দোষ, আর তার ভাবতে ইচ্ছে করছে না। আমরা প্রত্যেকেই আমাদের নিজের জায়গা থেকে, নিজের যুক্তি থেকে নিজেকে সঠিক দেখি। আমার কাছে আমি সঠিক, সীমান্ত ভাইয়ের কাছে তিনি সঠিক, হয়তো সুরভি আপার কাছে তিনিও সম্পূর্ণ সঠিক।